যে কোনো সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ধরো, এই সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে কিন্তু আইদার ব্যাকটেরিয়া থাকতে পারে, অথবা প্যারাসাইট থাকতে পারে, ফাঙ্গাই থাকতে পারে, ভাইরাস থাকতে পারে, ইভেন স্পোর থাকতে পারে। আমরা জানি যে বিভিন্ন ব্যাকটেরিয়া স্পোর ফর্ম করতে পারে, স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া আছে, তারপরে ফাঙ্গাইও স্পোর ফর্ম করতে পারে, বাট মেইনলি আমরা ব্যাকটেরিয়াল স্পোরই বেশি মাথায় রাখি, যে আসলে ব্যাকটেরিয়াল স্পোরুলেশনের প্রসেসের মাধ্যমে এরা রাফ টাফ কন্ডিশনে স্পোর ফর্মেশন করে রাখতে পারে। সো আমাদের ব্যাকটেরিয়া, প্যারাসাইট, তারপরে ফাঙ্গাই, ভাইরাস, এগুলোকে যেমন কিল করতে হয়, স্পোরকেও কিল করতে হয়। তো এই জন্য আমরা এই যে একটা ইনস্ট্রুমেন্টকে বলি বা একটা জিনিসকে আমি এগুলা থেকে প্রোটেক্ট করার জন্য, আমরা মানে পরিশোধন করার জন্য, বা আমি বলতে পারি যে ক্লিন করার জন্য আমরা যে প্রসেসগুলো ইউজ করি, সেই দুইটাকে আমরা ব্রডলি দুইটা ভাগে বলি। একটা হচ্ছে স্টেরিলাইজেশন, আর একটা হচ্ছে ডিসইনফেকশন। ডিসইনফেকশন সহজ কথায় মনে রাখো, এটা সব সময় মনে রাখতে হবে। স্টেরিলাইজেশন মানে হচ্ছে 100% ক্লিন করে ফেলছি, 100%। মানে এখানে ব্যাকটেরিয়া, প্যারাসাইট, ফাঙ্গাই, তারপরে ভাইরাস, স্পোর সবগুলাকে কিল করছি, স্পোরকেও কিল করছি। স্পোর কথাটা এখানে মেনশন করতে হবে আলাদা করে। কিন্তু ডিসইনফেকশন মানে হচ্ছে আমি ব্যাকটেরিয়া, প্যারাসাইট, ফাঙ্গাই, ভাইরাস এগুলোকে মানে কিল করতে পারছি, অথবা এগুলোর গ্রোথকে হয়তো বা ইনহেবিট করছি, সংখ্যায় কমাইছি এমন একটা লেভেলে, যার ফলে তেমন একটা প্রবলেম হয়তো বা হবে না। কিন্তু আমি স্পোরকে কিন্তু কিল করতে পারি নাই, বা স্পোরকে ডিস্ট্রাক্ট করতে পারি নাই, আমি স্পোরকে সরাই দিতে পারি নাই, এটা থেকে গেছে। সো এই যে বিষয়টা, যে স্টেরিলাইজেশন মানে 100% কিল করা। তো এগুলোর জন্য আমরা বিভিন্ন সাবস্টেন্স ইউজ করি, বিভিন্ন ডিসইনফেকশনের জন্য যেমন বিভিন্ন ডিসইনফেক্টেন্টস ইউজ করা হয়। তারপর আরেকটা টার্ম আছে অ্যান্টিসেপটিক্স। কি বললাম? অ্যান্টিসেপটিক্স মানে কিছু কেমিক্যাল সাবস্টেন্স। দেখো, এই যে স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন, এগুলোর জন্য আমরা যে জিনিসপত্র ইউজ করব বা যে প্রসেসগুলো ইউজ করবো, সেগুলো যে কেমিক্যালি হইতে হবে এরকম না। আমরা যেমন হিটের মাধ্যমেও, ঠিক আছে, হিটের মাধ্যমে কিন্তু এই স্টেরিলাইজেশন বা ডিসইনফেকশনের প্রসেসটা করতে পারি। সো আমি বিভিন্ন ফিজিক্যাল মেথড ইউজ করতে পারি, যে ফিজিক্যালিও কিন্তু আমি এই প্রসেসগুলো সম্পাদন করতে পারি ফিজিক্যালি, ঠিক আছে। তারপরে কেমিক্যাল প্রসেসও আছে, কেমিক্যালিও আমরা করতে পারি, সেটা আলাদা বিষয়। বাট আমি জাস্ট বললাম যে এটা ফিজিক্যালি, কেমিক্যালি দুইভাবে করা যেতে পারে। আর অ্যান্টিসেপটিক যখন আমি বলবো, এটা অবশ্যই কেমিক্যাল সাবস্টেন্স, যে কেমিক্যাল সাবস্টেন্সগুলা হোস্টের কোনো ক্ষতি করবে না, বা ক্ষতি করা ছাড়াই এরা হচ্ছে মাইক্রো অর্গানিজমের যে গ্রোথ, সেটাকে ইনহেবিট করবে, ঠিক আছে। অ্যান্টিসেপটিক বলতে আমরা এটাকে বোঝাই, এটাকে বোঝাই। আচ্ছা, এখন আসা যাক আমরা এই যে এখানে অনেকগুলো ডেফিনেশন আছে, ডিসইনফেকশন, স্টেরিলাইজেশন, ফিজিক্যাল বা কেমিক্যাল প্রসেস, যেটার মাধ্যমে আমরা কমপ্লিটলি ডিস্ট্রয় করি অল মাইক্রোবিয়াল লাইফকে, আমরা ডিস্ট্রয় করি ইনক্লুডিং স্পোর। সো এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর ডিসইনফেকশনে আসো, যে ফিজিক্যাল কেমিক্যাল প্রসেস, এটা তো আছে যেটাতে আমরা ভেজিটেটিভ যে প্যাথোজেন্স, সেটাকে ডিস্ট্রয় করতে পারি। আমরা জানি যে ভেজিটেটিভ বলতে বোঝায় অ্যাকচুয়াল যে আমরা ব্যাকটেরিয়ার অ্যাক্টিভ ফর্মটাকে বলি, অ্যাক্টিভ ফর্ম, সেটাকে বলি ভেজিটেটিভ স্টেজ, যেটা হচ্ছে আমাদের স্পোরগুলো পরবর্তীতে জার্মিনেট করে ভেজিটেটিভ স্টেটে যাইতে পারে। আর ওই ভেজিটেটিভ স্টেট থেকে এরা কিন্তু আবার স্পোরও ফর্ম করতে পারে। সো এদের যে স্পোর ফর্মটা, সেটাকে বা এন্ডোস্পোরকে মেইনলি এরা কিন্তু কিল করতে পারে না। তো ডিসইনফেকশন মানে যারা ডিসইনফেকশনে হেল্প করে সেই সকল কেমিক্যাল, বাট নট দ্য স্পোরকে এরা কিল করতে পারে না। যেমন ধরো অ্যাসিড, অ্যালকালিস, ফর্মালডিহাইড, গ্লুটারডিহাইড, ব্লিচিং পাউডার, হ্যালোজেন্স, তারপর হচ্ছে অ্যালকোহল, ফেনল, এগুলা ডিসইনফেকশন হিসেবে ইউজ হতে পারে। সেপসিস মানে কি? সেপসিস মানে হচ্ছে প্যাথোজেনিক মাইক্রোব লিভিং টিস্যুতে যখন থাকে। এখানে অনেকবার সেপসিস একটা টার্ম পাবা, এখানে না, মানে যে কোনো ডিজিজ পড়তে গেলে যে সেপসিস হয়েছে, সেপসিস মানে হচ্ছে প্যাথোজেনিক কোনো মাইক্রোব লিভিং টিস্যুতে পাওয়া গেছে। সেপ্টিসেমিয়া মানে হচ্ছে ব্লাডে পাওয়া গেছে, মেইনলি ব্যাকটেরিয়া, ব্লাডে পাওয়া গেছে, এবং সেখানে তারা মাল্টিপ্লাইও করতেছে, এবং সেখানে তারা কিন্তু ওখানে বিভিন্ন টক্সিনও রিলিজ করতেছে। সো এটা হচ্ছে সেপ্টিসেমিয়া। আচ্ছা, যাই হোক, তো অ্যান্টিসেপটিক মানে সে সকল কেমিক্যাল সাবস্টেন্স যেগুলো ডিস্ট্রয় করে অথবা ইনহেবিট করে গ্রোথকে, মাইক্রো অর্গানিজমের, এবং লিভিং টিস্যুতে এক্ষেত্রে কোনো ক্ষতি করে না উইদাউট হ্যাম্পারিং দ্য লিভিং টিস্যু। এবং যেমন ধরো ভাইডন, আয়োডিন, তারপর হচ্ছে ডেটল, স্যাভলন, ক্রিসল, এটাকে লাইসলও বলি, 70% অ্যালকোহল। অ্যাসেপসিস মানে হচ্ছে প্যাথোজেনিক মাইক্রোব যেটা, এটার অ্যাবসেন্স। সো আমি একটা জায়গাকে অ্যাসেপসিস করে ফেলতে পারি বিভিন্ন অ্যান্টিসেপটিক ইউজ করে। আচ্ছা, তারপরে জার্মিসাইড, তারপরে মাইক্রোবিসাইড, বায়োসাইড, এগুলো বলতে বোঝায় কিছু কেমিক্যাল এজেন্ট যারা মাইক্রোবগুলোকে কিল করতে সক্ষম, এবং এক্ষেত্রে স্পোর থেকে যেতে পারে। সো এই যে ডেফিনেশনগুলো, এই ডেফিনেশনগুলো একটু দেখে নেওয়া যাইতে পারে। তো এখানে ব্যাকটেরিওস্ট্যাটিক এজেন্ট বলতে বোঝানো হয়েছে যারা ব্যাকটেরিয়াকে একেবারে কিল করে ফেলে, তারা ব্যাকটেরিওসিডাল।
বা সাইডাল, ব্যাকটেরিওসাইডাল বলতে পারি আমরা। আর যারা হচ্ছে শুধু মাল্টিপ্লিকেশন বা গ্রোথকে ইনহেবিট করে রাখে, ব্যাকটেরিয়াকে কিল করে না, তাদেরকে বলি ব্যাকটেরিওস্ট্যাটিক। স্ট্যাটিক মানে থামাই রাখা, একেবারে স্থির থাকা, স্ট্যাটিক থাকা। আচ্ছা, এখন আসো এই ডেফিনেশন 4টা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে আসো যে অ্যাকচুয়ালি আমাদের স্টেরিলাইজেশন যে আমরা করবো, কেন করবো? কারণ আমাদের বিভিন্ন মাইক্রোবায়োলজিক্যাল ওয়ার্ক, যেমন ধরো আমরা কালচার মিডিয়া, আমাদের কালচার মিডিয়াতে যদি জেনে থাকো যে আমাদের কালচার মিডিয়াও কিন্তু কী করা লাগে, আমাদের স্টেরিলাইজেশন করা লাগে। কারণ স্টেরিলাইজ না করলে ব্যাকটেরিয়ার গ্রোথ হবে না ঠিকভাবে। যেমন ধরো আমি যদি বলি যে সব কালচার মিডিয়া, জাস্ট একটা জেনারেল মনে রাখো, সব কালচার মিডিয়া অটোক্লেভিং একটা প্রসেস আছে, অটোক্লেভিং। এটা আমরা সাধারণত দেখা যায় যে 100°C, এর থেকে বেশি তাপমাত্রায় হিট দিয়ে, 121°C হিট দিয়ে এখানে আমরা হিট প্রোভাইড করি, এবং এভাবে আমরা কিল করি মাইক্রো অর্গানিজমগুলোকে। তো অটোক্লেভিংয়ের মাধ্যমে মেনলি আমরা কালচার মিডিয়াকে কী করি, আমরা হচ্ছে স্টেরিলাইজেশন করি। তবে কিছু কালচার মিডিয়া আছে যেখানে আমরা ধরো সেরাম ইউজ করলাম, অথবা আমরা হচ্ছে ধরো সুগার ইউজ করলাম, অথবা আমরা এগ ইউজ করলাম। সো এই যে সেরাম, সুগার, এগ, এই টাইপের যে মানে সাবস্টেন্সগুলো আমরা ইউজ করি কালচার মিডিয়াতে, এগুলার যে স্টেরিলাইজেশন, সেটা করার জন্য কিন্তু আমার আরেকটা প্রসেস অবলম্বন করতে হয়, যেটাকে বলি টিন্ডালাইজেশন বা ইন্সপিটেশন বা এরকম একটা প্রসেস আছে, যেটা আমি একটু পরে দেখবো। টিন্ডালাইজেশন, এই প্রসেসে কিন্তু আমরা এটাকে স্টেরিলাইজ করতে পারি। এটাতে 100°C তাপমাত্রা ইউজ করা হয়। আচ্ছা, যাক, এইগুলা নিয়ে পরে কথা বলবো। জাস্ট আমি বললাম যে ধরো আমাদের কালচার মিডিয়াকেও কিন্তু স্টেরিলাইজ করা লাগে। তারপরে বিভিন্ন মানে স্টেরাইল কন্ডিশন কিন্তু মেনটেন করা লাগে, বিভিন্ন রিএজেন্ট, ইকুইপমেন্টস এরকম থাকে মাইক্রোবায়োলজিক্যাল ওয়ার্কে। তারপরে ধরো সার্জিক্যাল প্রসিডিউরসে খুবই ইম্পর্টেন্ট, গ্লোভস, অ্যাপ্রন, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে সিরিঞ্জ, গজ, সব কিছু কিন্তু মানে অবশ্যই এগুলো কন্টামিনেটেড হওয়ার চান্স থাকে। সেগুলোকে আমি আবার সুন্দর করে কিন্তু এগুলোকে আবারও স্টেরিলাইজ করার জন্য অটোক্লেভিং থেকে শুরু করে আর বিভিন্ন প্রসেস আছে, সেগুলো দেখবো। টু অ্যাভয়েড ইনফেক্টিং পেশেন্ট, অর্থাৎ যাতে পেশেন্টটা ইনফেক্টেড না হয়, তাই জন্য আমরা বিভিন্ন ইকুইপমেন্টস, ড্রেসিং বা প্যারেন্টাল ড্রাগস, এই জিনিসগুলো না, এই অনেক সময় আমরা কী করি, আমরা এগুলোকে স্টেরাইল করে সুন্দর করে, যাতে মাইক্রো অর্গানিজম না থাকে এগুলাতে, এজন্য শুরুতে এগুলাকে আমরা স্টেরিলাইজ করে তারপর পেশেন্টের জন্য ইউজ করতে পারি, যাতে পেশেন্ট ইনফেক্টেড না হয়। ডিসইনফেকশনের ইউজ ব্যাকটেরিওলজিতে হচ্ছে কালচার এর ক্ষেত্রে সেরা, অ্যাগার, ফেনল, অ্যাগার, ভ্যাকসিন, এগুলাকে প্রিজার্ভ করতে, সার্জিক্যালি হ্যান্ড ওয়াশিং করতে, তারপরে অপারেশনের জন্য ক্লিন এরিয়া প্রিপেয়ার করতে, ব্লাড কালেক্ট করতে, ডিসইনফেকশনের ক্ষেত্রে আমরা বলতেছি। তার পাশাপাশি সেফ ডিসপোজাল অফ এক্সক্রিয়েটা, সার্জিক্যাল ড্রেসিং, এগুলার প্রপার ডিসপোজাল করতে। কারণ দেখো, যখন আমি একটা জিনিস সার্জিক্যালি ইউজ করে ফেলছি, ওটাকে আমি ইনসিনারেশন করতে পারি, আলটিমেটলি স্টেরিলাইজেশন, ডিসইনফেকশনের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সব সেমই আমরা বলতে পারি। আমরা যদিও বললাম যে স্পোর কিল করতে হচ্ছে স্টেরিলাইজেশন ইউজ হয়, তো স্টেরিলাইজেশনটা হচ্ছে বেস্ট। হ্যাঁ, তো আলটিমেটলি আমরা দুইটাকে ইন্টারচেঞ্জেবল অনেক সময় ইউজ করি, বাট দুইটা কিন্তু সেম জিনিস না। কিন্তু তারপর আমরা ইন্ডিকেশন বা কোথায় কোথায় ইউজ করি সেগুলো আমরা এইভাবে বলতে পারি। আচ্ছা, এখন ইনসিনারেশনের মাধ্যমে, অর্থাৎ পোড়াই ফেলি আমরা কিন্তু এই যে ডিসপোজেবল এক্সক্রিটা বা সার্জিক্যাল, এগুলো পোড়াই ফেলি। সো এইভাবে, বা হচ্ছে ইনফেক্টেড উন্ডকে ক্লিন করতেও কিন্তু আমরা ডিসইনফেক্টেন্স ইউজ করি। তারপরে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টকে ডিসইনফেকশনে ইউজ করি। তারপরে হসপিটালে দেখা যায় যে অপারেশন থিয়েটারে বিভিন্ন ইকুইপমেন্টস, অ্যান্ডোস্কোপের কথা আমরা বলতে পারি, সাইটোস্কোপের কথা বলি, এইগুলোকে আমাদের ডিসইনফেক্ট করতে হয়। তারপরে ক্রস ইনফেকশন যাতে না হয়, হ্যাঁ, একটা পার্সনে একটা অর্গানিজম দ্বারা ইনফেকশন হয়েছে, আরেকটা অর্গানিজম দ্বারা ইনফেকশন যাতে না হয়, এই জন্য কিন্তু আমাদের অবশ্যই স্টাইল বা ডিসইনফেক্ট করে নিতে হবে। তারপরে লিনেন, যেটা বিভিন্ন ক্লোথস বা সার্জিক্যাল বিভিন্ন ড্রেসিং, সেগুলো ডিসইনফেক্ট করা। পাবলিক হেলথের ক্ষেত্রে সেফ ড্রিঙ্কিং ওয়াটারকেও কিন্তু পিউরিফাই করাও এক ধরনের মানে ডিসইনফেকশন প্রসেস বা স্টেরিলাইজেশন প্রসেস। তারপর সিওয়েজ এর ডিসইনফেকশন, অর্থাৎ মানে আমাদের যে এক্সক্রিটা বা ফিকাল ম্যাটেরিয়াল থাকে, এগুলার যে ডিসইনফেকশন, সেই বিষয়গুলোও খেয়াল রাখতে হবে। আমরা স্টেরিলাইজেশনকে কীভাবে ক্লাসিফাই করতে পারি, মনে রাখবে এখানে আমি কিছু ফিজিক্যাল এজেন্টের কথা বলি, কিছু কেমিক্যাল এজেন্টের কথা বলি। তো ফিজিক্যালের মধ্যে আছে হিট, রেডিয়েশন, তারপরে ফিল্ট্রেশন, ঠিক আছে, এইভাবে আমরা ভাগ করতে পারি। তো হিটের মধ্যে আবার ড্রাই হিট এবং ময়েস্ট হিট, খুব ইম্পর্টেন্ট। ড্রাই কথাটা, ময়েস্ট মানে হচ্ছে ভিজা, মানে ব্যাপারটা হচ্ছে ভিজা আগুন, এরকম মনে রাখতে পারো। মানে যেমন ধরো যেখানে স্টিম তৈরি হচ্ছে, ব্যাপারটা এরকম আর কি, যে যেখানে হিট দেওয়ার ফলে এখানে পানি বা তরল একটা কাহিনী আছে হিটের মধ্যে। যেমন ধরো বয়েলিং, পানি তো আমি বয়েল করব বা স্টিম করতেছি আমি, অথবা আমি হচ্ছে মানে যেখানে তরল পদার্থ অ্যাসোসিয়েটেড থাকবে এবং গরম, অবশ্যই হিটিং। আর ড্রাই হিট মানে এখানে হচ্ছে তোমার তরল কোনো কিছু অ্যাসোসিয়েটেড না, জাস্ট আগুনে তুমি একটা ধরো ইনস্ট্রুমেন্টকে তুমি পোড়াচ্ছ, মানে রেড হিট। আমরা অনেক সময় রেড হিটের অ্যাপ্লিকেশন আমি এখানে বলে যাই, যে অনেক সময় আমরা এমন করি না, যে আমরা হচ্ছে ব্যাকটেরিয়া
ব্যাকটেরিয়া যখন আমরা একটা ধরে যে স্যাম্পল আছে, সো আমি ইউরিন স্যাম্পল, সো ইউরিন স্যাম্পল থেকে আমি কোনো কিছু নিয়ে আমি একটা কালচার মিডিয়া, ধরো এর সলিড কালচার মিডিয়া, আমি কালচার মিডিয়ার মধ্যে দিব। তো আমি আগেই বলছিলাম কালচার মিডিয়া পড়ার সময় যে এখান থেকে এখানে যে ট্রান্সফার করবো, এই জন্য আমরা একটা কী করি, ইনোকুলেশন অয়েল লুপ ইউজ করি। এটার মাথার দিকে এরকম গোল থাকে, তো এই অয়েল লুপটার এই যে মাথাটা, এটাকে অবশ্যই স্ট্রেল করে নিতে হবে আমার এটার ভিতরে দেওয়ার আগে, ঠিক আছে। আগুন হয়তো একটা বুনসেন বার্নার বা কোনো একটা আগুনের উপরে ধরে এটাকে আমি অবশ্যই হিট দিতে থাকি, যতক্ষণ পর্যন্ত না এটার কালার রেডিশ হয়ে যায়, রেড হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমি হিট দিতে থাকি। এই জন্য এটাকে বলা হয় রেড হিট। তো এই যে ইনোকুলেটিং অয়েল লুপ, এটা কিন্তু করার জন্য আমরা রেড হিট ইউজ করি। তারপরে ফ্লেমিং মানে হচ্ছে রেড হিটের থেকে একটু লো কোয়ালিটির, যে আমি এখানে হিট করছি বাট এখানে লাল হইতে হবে এরকম না, আমি জাস্ট সুপারফিশিয়ালি একটু হিট করে নিয়ে আসছি। হট এয়ার ওভেন, এটা বলতে যেটা বোঝায় যে এরকম একটা মানে একটা মেশিন টাইপের, যেই মেশিনের উপরে ধরো এখানে একটা থার্মোস্টেট থাকে এবং এটার মধ্যে বিভিন্ন চেম্বার থাকে এবং এই চেম্বারের মধ্যে এবং এখানে একটা ফ্যান থাকে, যে ফ্যানের সহযোগিতায় হচ্ছে আমরা এই যে হিটগুলো মানে এই থার্মোস্টেটের মাধ্যমে আমরা যে হিটটা সেট করে দিই, সাধারণত 160°C মোস্ট পসিবলি এরকম একটা হিট আমরা সেট করে দিই, ধরো সাপোজলি ফর 1 আওয়ার আমি বলে দিলাম। তো এরকম যে একটা টেম্পারেচার আমি সেট করে দিলাম একটা নির্দিষ্ট টাইমের জন্য। সো এই টাইমটাতে এরকম হিটে আমি এটার মধ্যে ধরো আমি যে কোনো একটা জিনিস, যেটাকে সাধারণত গ্লাসযুক্ত যে কোনো কিছু, সেগুলোকে এটার মধ্যে কিন্তু স্টেরিলাইজ করা যায়। সো এটাকে রেখে দিলাম এবং পরে এখানে দরজাটা অফ করে দিলাম বা এই চেম্বারগুলো অফ করে দিলাম দরজাটা, ফলে এরা কিন্তু পরবর্তীতে 1 ঘন্টা পরে আমি বের করে দেখবো যে আচ্ছা এটা স্টেরিল হয়ে গেছে। তো এই যে বিষয়টা এভাবে হচ্ছে, এবং এই ফ্যানের মাধ্যমে সব জায়গায় সব চেম্বারে সুন্দর করে কিন্তু সুন্দর করে যাতে হিটটা ভালো করে ছড়ায়। এটা গেল হচ্ছে ড্রাই হিট। ময়েস্ট হিটের ক্ষেত্রে 100°C তাপমাত্রা কিছু প্রসেস আছে, 100-র উপরে কিছু প্রসেস আছে, আর 100-র নিচে কিছু প্রসেস আছে। 100-র উপরে কি 100 থেকে আছে, যেমন বয়েলিং, আমরা ওয়াটার বয়েলিং করি, তারপরে স্টিমিং আছে, তারপরে এর মধ্যে টিন্ডালাইজেশন আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট, তারপরে অটোক্লেভ আছে যেটা 100°-র উপরে, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে আচ্ছা এখন বলতে পারো যে আচ্ছা আমাদের বয়েলিং পয়েন্ট তো 100, তো এখন 100-র উপরে কীভাবে আবার টেম্পারেচার আমি করবো, আমি কীভাবে, শান্ত মনে রাখবে 121°C তাপমাত্রায় আমরা অটোক্লেভিং করি, এটা কীভাবে সম্ভব? আনসার হচ্ছে সম্ভব। আমরা যদি প্রেশার অ্যাড করি, সাধারণত 100°C তাপমাত্রা আমরা যে বলি এটা বয়েলিং পয়েন্ট, এটা মেনলি অ্যাটমসফিয়ারিক যে টেম্পারেচার এটাতে হয়। কিন্তু আমি যদি প্রেশারটাকে একটু বাড়াই দিই, সাধারণত 15 পাউন্ড প্রেশার যদি বাড়ানো হয়, মানে এরকম একটা বিষয় যে এরকম যদি প্রেশার বাড়ানো হয়, তাহলে দেখা যায় যে টেম্পারেচার কিন্তু 21°C বাড়ানো যায়। সো এইভাবে মেনলি আমরা প্রেশার বাড়ানোর মাধ্যমে কিন্তু এখানে প্রেশারটা বাড়াই, বয়েলিং টেম্পারেচারটা এটা বাড়াইতে পারি। সো এই জন্য অ্যাবোভ 100 আর বিলো 100 যেমন পাস্টুরাইজেশন, লুই পাস্তুর এটা আবিষ্কার করছে, এটা মেনলি মিল্কের ক্ষেত্রে আমরা করে থাকি, মিল্ক। তারপরে ইন্সপিসেটর বা ইন্সপিসেশন প্রসেসের মাধ্যমে এখানে একটা ইন্সপিসেটর ইউজ করা হয়, এটা মেনলি এটা আর হচ্ছে টিন্ডালাইজেশন কাইন্ড অফ সেম প্রসেস, বাট ইন্সপিসিটরের ক্ষেত্রে আমরা হচ্ছে একটু কম টেম্পারেচার ইউজ করি, ঠিক আছে। শান্ত ধরো 82°C বা এরকম একটা টেম্পারেচার মোস্ট পসিবল ইউজ করা হয়। তারপরে ওয়াটার বাথ, ভ্যাকসিন বাথ, এরকম কিছু বাদিং প্রসেস আছে। তারপরে আসা যাক যে আর রেডিয়েশনের মধ্যে আয়োনাইজিং রেডিয়েশন, ইউভি রেডিয়েশন ইউজ করা যেতে পারে। মেনলি এখানে আমরা গামা রে ইউজ করি, মনে রাখবা গামা রে এটা মেনলি ইউজ করা হয়। আর ফিল্টারেশনের মধ্যে বার্ক ফিল্ড, চেম্বার ফিল্ড, সেইজ, এরকম কিছু প্রসেস আছে, মেমব্রেন ফিল্টার্স, মানে এগুলো হচ্ছে ফিল্ট্রেশনের মাধ্যমে আমরা হচ্ছে পরিষ্কার করি। আমরা যেমন ওয়াটার ফিল্ট্রেশনের মাধ্যমে পরিষ্কার করতে পারি না, ওরকম কিছু ফিল্ট্রেশন প্রসেসের কথা এখানে বলা হয়েছে, জাস্ট এটা জানা। কারণ কেমিক্যাল এজেন্টের মধ্যে ওই যে ইথাইল অ্যালকোহল, ফেনল, লাইসল, ডেটল, হ্যালোজেন্স, ফর্মালডিহাইড, এরকম গ্লুটালডিহাইড, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি সেটা আমরা তো বলতে পারবো। যে স্পোর এখানে ডিস্ট্রয় হয় না, এখানে হয়, এখানে সব কিছু ডিস্ট্রয় হয়, এখানে কিন্তু স্পোর ডিস্ট্রয় হয় না, এবং এটা একটা অ্যাবসোলুট প্রসেস, সব কিছু কিল করে, এখানে অ্যাবসোলুট প্রসেস না। এটার বয়েলিং, তারপরে অ্যাসিড, অ্যালকালি, আয়োডিন, এরকম বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স, এগুলো হচ্ছে ডিসইনফেকশনের সহযোগিতা করে। অটোক্লেভিং, হট এয়ার ওভেন, এই দুইটা মনে রাখবো সবথেকে গোল্ড স্ট্যান্ডার্ড ক্লিনিং মেথড। এই সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট স্পেশালি আমরা এই দুইটা প্রসেসের মাধ্যমেই কিন্তু ক্লিন করি। যেগুলো গ্লাস টাইপের ওইগুলোতে আমরা হট এয়ার ওভেন ইউজ করি। আচ্ছা, এখন আসো যে অ্যান্টিসেপটিক্স আর ডিসইনফেক্টেন্টস, এদের মধ্যে যে ডিফারেন্সগুলো সেগুলো একটু দেখতে পারো। যেটা অ্যান্টিসেপটিকগুলো মাইল্ড, ডিসইনফেক্টগুলো একটু স্ট্রং, এরা লোয়ার কনসেন্ট্রেশনে, মানে এজেন্ট যেখানে ব্যাকটেরিয়াটা একটু কম আছে সেখানে আমরা এটা ইউজ করতে পারি, যেখানে ব্যাকটেরিয়া বেশি সেখানে ডিসইনফেক্টেন্টস। এবং এটা হচ্ছে আমরা সাধারণত লিভিং সারফেস ইউজ করি। লিভিং একজন
পার্সন তার বডির সার্ফেস আমরা ইউজ করতে পারি, যেমন মানুষের বডির সার্ফেস আমরা ইউজ করতে পারি, বাট এটা সাধারণত কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বস্তু যেটা লিভিং না, নন লিভিং, ঠিক আছে, কোনো একটা ইনস্ট্রুমেন্ট, সো সেই ইনস্ট্রুমেন্টকে আমরা ডিসইনফেক্ট করতে ইউজ করতে পারি। অ্যান্টিসেপ্টিক সাধারণত লিভিং কোনো পার্সন বা লিভিং বডিতে ইউজ করার ক্ষেত্রে করা হয় সাধারণত, এবং মোড অফ অ্যাকশন হচ্ছে এটা হচ্ছে গ্রোথ বা মাইক্রোঅর্গানিজমকে কিল করে কাজ করে, আর এটা হচ্ছে এটা কিল করেই কাজ করে, এটা ইনহেবিট করে কাজ করে না, এবং এরা মেনলি স্পোরগুলোকে জাস্ট করতে পারে না কিল, ঠিক আছে, এবং এরা এরা হার্মফুল না কারোর জন্যই, এরা বডির জন্য হার্মফুল না, মানে ইরিটেন্টও না বা হার্মফুলও না বডির জন্য, ঠিক আছে, এবং এরা লিভিং সার্ফেসে কিন্তু ইনজুরি করতে পারে, সো এই জিনিসটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, লিভিং সার্ফেস ইনজুরি করতে পারে যদি এরা নন লিভিং সার্ফেসে মেনলি ইউজ করা হয়, যেমন ক্রিসল, ডেটল, এগুলো তো আমরা ক্রিটিক্যালি ইউজ করি, স্যাভলন, অ্যালকোহল, প্রোভাইডন, আয়োডিন, এখানে অ্যাসিড, অ্যালকালি, ফর্মালডিহাইড, গ্লুটারেট, এগুলো, ঠিক আছে। আচ্ছা, এখন আসো যে ড্রাই হিট যেটা আর ময়েস্ট হিট যেটা, এই দুটার মধ্যে কোনটা বেশি কার্যকরী? আনসার হচ্ছে ময়েস্ট হিট, কারণ ময়েস্ট হিটের ফলে পেনিট্রেশন পাওয়ারটা ভালো হয়, যখন এগুলো আমরা দেখবো ময়েস্ট হিট সুপেরিয়র, কেন সুপেরিয়র সেটা দেখবো। তবে মনে রাখো যে কীভাবে এরা কাজ করে, এদের মধ্যে কিছুটা মিল আছে, যেমন ধরো এটা প্রোটিন ডিন্যাচারেশন করে, অক্সিডেটিভ ড্যামেজ করে, তারপরে টক্সিক ইফেক্ট করে, মানে এই জিনিসটা ইম্পর্টেন্ট। তারপরে এখানে যেটা করে, এখানে হলো গিয়ে ময়েস্ট হিটের ক্ষেত্রে এরা ডিন্যাচারেশন করে, পাশাপাশি এরা কোয়াগুলেশন অফ প্রোটিন করে, এবং এখানে ডিএনএ কথাটা মনে রাখো যে এরা ডিএনএ স্ট্র্যান্ডকে ব্রেকডাউন করে কাজ করতে পারে, এবং এর ফলে যেটা হয় যে সেল মেমব্রেনের যে ফাংশনাল ইন্টিগ্রিটি, ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনের ফাংশনাল ইন্টিগ্রিটি লস করে দেয়, পোর তৈরি করে দিতে পারে, ঠিক আছে, এটা করতে পারে, ডিএনএ স্ট্র্যান্ডকে ডিস্ট্রয় করতে পারে, এবং এরাও ডিএনএচারেশন অফ প্রোটিন করবে বা কোয়াগুলেশন অফ প্রোটিন করবে, ঠিক আছে। তো ময়েস্ট হিট বেশি ডেঞ্জারাস, এই জিনিসটা একটু মনে রাখো। আচ্ছা, এরপরে ময়েস্ট হিট কেন সুপিরিয়র? কারণ এটা দেখা যায় যে ব্যাকটেরিয়া ময়েস্ট হিট দ্বারা বেশি ভালো মরে। কেন মরে? কারণ এরা ডিনেচারেশন কোয়াগুলেশন তো করেই, প্রোটিন, এনজাইম, এগুলার ব্যাকটেরিয়ার যে বিভিন্ন প্রোটিন থাকে, এনজাইম থাকে স্ট্রাকচারে, সেগুলার পাশাপাশি এদের স্টেলাইজিং পাওয়ার বেশি, কারণ এরা বেশি হিট প্রোভাইড করতে পারে, বেশি হিট প্রোভাইড করতে পারে, ঠিক আছে। ধরো 100°C তাপমাত্রা, হ্যাঁ, এবং এটা তুমি ময়েস্ট হিট দিলে যেই হিটটা দিবে তার থেকে তুমি যদি এটাকে ধরো ড্রাই হিট দিয়ে এতটুকু হিট দাও, তাহলে কিন্তু অতটা হিট দিতে পারবে না, ঠিক আছে। এরা কারণ কি, এখানে খুবই ইম্পর্টেন্ট কথা যেটা তোমার মুখ দিয়ে বের করতে হবে, যে এরা লেটেন্ট হিট প্রোভাইড করতে পারে, লেটেন্ট হিট, ঠিক আছে। ইট প্রডিউস মোর লেটেন্ট হিট যেটা সুপ্ত তাপ জিনিসটা তোমরা ফিজিক্সে পড়ে আসছো, সো ওই জিনিসটা জাস্ট মাথায় রাখো, লেটেন্ট হিট কথাটা মাথায় রাখবা, পরীক্ষাটা উচ্চারণ করতে হবে। যে ময়েস্ট হিটের কিন্তু পেনিট্রেটিং পাওয়ারও অনেক বেশি থাকে, এবং ময়েস্ট হিট এভাবে খুব র্যাপিডলি মাইক্রোঅর্গানিজমগুলোকে কিল করতে পারে লোয়ার টেম্পারেচারেই, ঠিক আছে। এখানে অত টেম্পারেচার দরকার হয় না, কিন্তু ড্রাই হিটে ধরো আমি অনেকক্ষণ করতেছি তারপরেও কিন্তু মরতেছে না। পাস্টুরাইজেশন অফ মিল্ক, এটা আমরা পড়ে আসছি কমিউনিটি মেডিসিনে। তো এটা মানে হচ্ছে যে মিল্ককে আমরা এমনভাবে হিট করব, এখানে বেশ কয়েকটা পয়েন্ট মনে রাখবা, এমন টেম্পারেচারে হিট করব, মানে অ্যাট সাচ টেম্পারেচার ফর সাচ পিরিয়ড, এখানে পিরিয়ডটা ইম্পর্টেন্ট, যে একটা নির্দিষ্ট টেম্পারেচার একটা নির্দিষ্ট পিরিয়ড ধরে, যাতে সব ভায়াবল বা যেগুলো বেঁচে আছে এরকম প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজম, তবে স্পোর না, মনে রাখবা যে আমাদের স্পোরকে কিল করতে পারে না এই পাস্তুরাইজেশন, তো এগুলাকে কিল করবে, ঠিক আছে, উইদাউট সিগনিফিক্যান্ট অল্টারেশন ইন ফ্লেভার, টেস্ট, কোয়ালিটি অফ মিল্ক, অর্থাৎ মিল্কের ফ্লেভার, টেস্ট, কোয়ালিটি এগুলো কিছুই চেঞ্জ হবে না, জাস্ট উইগুলাতে হচ্ছে একটু ঝামেলা হবে। আচ্ছা, এখন আসো যে মনে রাখবা যে এগুলা মেইনলি মিল্ক বর্ন যে প্যাথোজেন, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস, এগুলোকে কিল করতে সহযোগিতা করে, ঠিক আছে, যেমন ব্রুসেলা অ্যাভোর্টাস, স্যালমোনেলা টাইফি, মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস, তারপরে লিস্টেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস। তবে এখানে এই জায়গায় যে কক্সিয়েলা বার্নিটি আছে, মনে রাখবা পাস্তুরাইজেশন এটাকে সুন্দর করে কিল করতে পারে না, কক্সিয়েলা বার্নিটি এটা সুন্দর করে কিল করতে পারে না। আচ্ছা, হোল্ডিং মেথডে যেটা আমরা করি, যে আমরা কী করি, এখানে বেশ কয়েকটা মেথড আছে। হোল্ডিং মেথডে আমরা 33 থেকে 66°C তাপমাত্রা ইউজ করি দুধে, মানে দুধকে এত তাপমাত্রায় হিট করি এবং 30 মিনিট ধরে হিট দিই, তারপরে আমরা এটাকে আবার ঠান্ডা করে ফেলি 5°C তাপমাত্রা বানায়, ওকে দ্যাটস ফাইন। তারপরে দুধটা পাস্তুরাইজেশন হয়ে গেল বা মাইক্রোঅর্গানিজম থেকে মুক্তি পাইলো। বাট ফ্লাশ মেথড যেটা, এতে খুব কম সময়ে এটা করা হয়, অর্থাৎ এখানে হিট দেওয়া হয় 72, মানে বাড়াই দিছি এখান থেকে, কিন্তু আমি হিট বাড়াই দিছি, তবে সময় মাত্র 15 সেকেন্ড। তো 15 সেকেন্ড ধরে আমি এটা করবো, পরবর্তীতে 4°C তাপমাত্রা র্যাপিডলি খুব কুল করে বা ঠান্ডা করে ফেলবো। তো এই প্রসেসকে আমরা ফ্লাশ এই কারণে বলি, কারণ এক্ষেত্রে আমরা কী করি, আমরা খুব দ্রুত করি, এবং এটাকে হাই টেম্পারেচার শর্ট টাইম মেথডও বলা হয়, বা HTST মেথড, ঠিক আছে। কেন হাই টেম্পারেচার শর্ট টাইম? কারণ অনেক বেশি টেম্পারেচার দিচ্ছি বাট টাইম ইউজ করতেছি শর্ট, ঠিক আছে। আচ্ছা, ওকে দ্যাটস ফাইন।
তারপরে আসো যে আল্ট্রা হাই টেম্পারেচার, এখানে দেখা যায় 125°C তাপমাত্রায় ফিউ সেকেন্ড ধরে আমরা হচ্ছে দিব, এবং তার পরবর্তীতে আবার র্যাপিডলি কুল করা হয় এবং বোটল্ড করা হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমরা যে মিল্কগুলো খাই, যাচ্ছা আড়ংয়ের বা আমরা বলতে পারি ফ্রেশের, সো এই মিল্কগুলো হচ্ছে ইউএসটি মিল্ক, আমরা দেখবা গায়ে লেখা আছে ইউএসটি প্রোডাক্ট। সো এইগুলোকে কিন্তু এভাবে পরবর্তীতে প্যাকেটজাতকরণ বা বোতলজাতকরণ করা হয়। এটা কিন্তু স্টেরিলাইজেশনের প্রসেস না। কেন প্রসেস না? কারণ এখানে স্পোর কিল হয় না, সহজ কথা, স্পোর কিল হয় না। এইভাবে আর কি, একটু যদি পরীক্ষায় ধরো তাহলে এটা মনে রাখতে পারো, ঠিক আছে। ভেজিটেটিভ অর্গানিজম মানে হচ্ছে স্পোর না, ভেজিটেটিভ মানে ব্যাকটেরিয়াল নর্মাল স্টেরাইল যে ফর্মটা, এটাকে শুধু কিল করতে পারে, বাট এর স্পোরকে কিন্তু কিল করতে পারবে না। এখন বয়েলিং মানে আমরা জানি যে 100°C তাপমাত্রায় 30 মিনিট ধরে বয়েল করতে হয় পানি, বয়েল করলে সেই পানিটা আমরা মোটামুটি খাইতে পারি, তবে এটা কিন্তু স্পোর ফ্রি করে না। এই জন্য এটা কিন্তু মানে পিওর না। মানে এটা আমরা যদি বলতে চাই যে আচ্ছা বয়েল করে পানি খেলে সব কিছুর মুক্তি পাওয়া যাবে, সব মাইক্রোঅর্গানিজম চলে যাবে, না, এটাতে স্টিল স্পোর থেকে যায় কিন্তু, ঠিক আছে। সো এটা কিন্তু একটা ডিসইনফেকশন, স্টেরিলাইজেশন না। মনে রাখবা যেগুলোই স্পোরকে কিল করতে পারে না সেগুলো হচ্ছে ডিসইনফেক্টেন্ট। বয়েলিংয়ের মাধ্যমে রাবার, প্লাস্টিক, সেগুলোকে কিন্তু স্টেরিলাইজ করা যায় না। টিন্ডালাইজেশন, তবে টিন্ডালাইজেশন ব্যাপারটা হলো এরকম যে মনে রাখবা এখানে 100° আমরা ইউজ করি, এবং ব্যাপারটা এরকম যে আমি ধরো যে জিনিসটাকে আমি টিন্ডালাইজেশন করতে চাচ্ছি, ওই যে যেমন ধরো কালচার মিডিয়ার মধ্যে যেগুলাতে সেরাম আছে বা এগ আছে, বা হচ্ছে ধরো সেরাম এগ, অথবা আমি সাপোজলি ধরলাম যে সুগার আছে, তো এরকম স্পেশাল যে সকল কালচারাল মিডিয়া আছে এইগুলাকে যখন ধরো এইগুলাকে আমি কী করলাম, এগুলাতে আমি 3 দিন ধরো ফার্স্ট ডেতে আমি কী করলাম, এইগুলাকে 100°C তাপমাত্রায় 20 থেকে 30 মিনিট ধরে মানে আমি কী করলাম, আমি হচ্ছে এদেরকে টেম্পারেচার দিয়ে এই টাইমে আমি হচ্ছে এদেরকে হিট দিলাম। এর ফলে অল ভেজিটেটিভ যে অর্গানিজমগুলো আছে সেগুলো মরে গেল। তারপরে আমি 37°C তাপমাত্রায় এদেরকে ওভারনাইট রেখে দিব, ঠিক আছে। তারপরে ধরো যদি কোনো স্পোর বাইচা যায় এরপরেও কোনো স্পোর আমি হয়তো বা রয়ে গেছে, এই স্পোরগুলো কী করবে, জার্মিনেট করা মানে হচ্ছে স্পোর যখন পরবর্তীতে আবার এদের যে ভেজিটেটিভ বা অ্যাক্টিভ ফর্মে বা নর্মাল যে ব্যাকটেরিয়াল ফর্ম সেটাতে ফিরে যায়, সেটাকে বলে আমরা জার্মিনেশন। সো যদি কোনো ব্যাকটেরিয়া বাইচে থাকে সেটা পরবর্তীতে জার্মিনেট করবে, এবং পরের দিন আমি আবারও 100°C তাপমাত্রায় 20 থেকে 30 মিনিট হিট করব, ঠিক আছে। তো তখন কিন্তু সেগুলো মরে যাবে। বাট স্টিল যদি আমি কনফিউজড না, আমি স্টিল কনফার্ম হইতে কী করি, আমি আবারও ওভারনাইট 37°C তাপমাত্রায় ইনকিউবেট করে রেখে দিই, পরের দিন আবার 100°C তাপমাত্রায় 20 থেকে 30 মিনিট এটাকে হিট করি। এভাবে আমি শিওর হই, এইভাবে 3 দিন পরাপর করে আমি শিওর হই যে এটা মরে গেছে। সো এটাই। সো এখানে ইন্টারমিটেন্ট আমি স্টেরিলাইজেশন করি, এই জন্য এটার নাম কিন্তু ইন্টারমিটেন্ট হিটিংয়ের মাধ্যমে আমি এটা করি। যেমন হিট সেন্সিটিভ যেগুলো আছে, যেমন হচ্ছে ধরো যেগুলোতে সেরা থাকে, যেমন লফলার সেরাম স্লব যে মিডিয়া, তারপর লোয়েনস্টেন জনসন মিডিয়া, এতে আমরা এগ ইউজ করি, এটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইউজ করা হয়। তারপরে কার্বোহাইড্রেটস অর্থাৎ সুগার আছে যেগুলোতে, অথবা কিছু ক্যান ফুডস, এগুলোর ক্ষেত্রে এই প্রসেস অবলম্বন করা যাইতে পারে। ওকে, দ্যাটস ফাইন। এরপরে আইডিয়াল মেথড অফ স্টেরিলাইজেশন দুইটা মনে রাখবা, অটোক্লেভ, হট এয়ার ওভেন, ঠিক আছে। হট এয়ার ওভেন আমি বারবার বলছি, এটা হচ্ছে গ্লাস টাইপের কোনো ম্যাটেরিয়ালস, যেগুলো গ্লাস টাইপের, হ্যাঁ, অথবা ওয়াইলি কেমিক্যাল যেগুলো আছে, কেমিক্যালগুলোর মধ্যে অয়েলি যেগুলো, সেগুলোকে আমরা এখানে স্টাইল করতে পারি। আচ্ছা, এখন আসো যে এবং তবে বেস্ট মেথড কোনটা বললে অটোক্লেভ মাস্ট। অটোক্লেভ মেশিন সবাই দেখছো, যারা সার্জারি দেখছো ওটিতে কিন্তু অটোক্লেভিং মেশিন আশেপাশে থাকে। এবং অটোক্লেভ মেশিনটা কি, এটা হচ্ছে একটা ভেসেলের মতো, এই যে এখানে ছবি আছে, এই যে অটোক্লেভ মেশিন, এটা সবাই দেখছো। তো অ্যাকচুয়ালি এখানে একটা মানে ধরো এই যে স্ট্রাকচারটা এরকম, এখানে রিলিজ ভালভ, সেফটি ভালভ, তারপরে প্রেশার গজ থাকতেছে, স্ক্রু দেখতে পারতেছো, কাভার দেখতেছো, বডি দেখতেছো, এবং এখানে কিন্তু এই যে একটা বিন দেখতেছো যেখানে বিভিন্ন ম্যাটেরিয়াল আছে, এবং এখানে আমরা হিটিং এলিমেন্ট দেখতেছি, স্ট্যান্ড দেখতেছি। সেরকম অনেক কিছু এখানে আছে যেগুলো পার্টের মধ্যে আমরা পড়বো। আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে অটোক্লেভের অ্যাডভান্টেজ কী, কারণ এটাতে অ্যাবসোলুট স্টেরিলাইজেশন করা যায়, এখানে টাইম কম লাগে, এটা মোর এফেক্টিভ মেথড, এবং এখানে মেনলি আমরা ন্যাচারাল সিনথেটিক ফাইবার এগুলো স্টেরাইল করতে পারি, যেমন গজ, অ্যাপ্রন, ওটি ড্রেস, মাস্ক। তারপরে বেস্ট মেথড ফর স্টেরিলাইজেশন এটা, স্পেশালি ব্লান্ট যে সার্জিক্যাল ওয়েপনগুলো আছে এবং আগার কন্টেনিং মিডিয়া, অর্থাৎ সব কালচার মিডিয়াই এখানে আমরা করতে পারি মোটামুটিভাবে স্টেরিলাইজ। তবে এখানে এটা একটু কস্টলি, এবং এখানে সিল্ক স্টেরিলাইজ করা যায় না, প্লাস্টিক, অয়েল
অয়েল, ফ্যাট পাউডার এগুলোও করা যায় না। প্লাস্টিক, অয়েল, ফ্যাট পাউডার এই নামগুলো মনে রাখবে, কারণ বেশিরভাগ অটোক্লেভ দিয়ে করা যায়। যেগুলো যায় না সেগুলোর নামটা মনে রাখতে হবে। এবং কিছু মিডিয়া যেগুলোতে এগ আছে, সেরাম আছে, সুগার আছে, এগুলো স্টেলাইজ করা যাবে না। এগুলো করতে হলে টিন্ডালাইজেশন করতে হবে। ময়েস্ট হিট, আমরা জানি বেশি পেনিট্রেটিং পাওয়ার থাকে এবং এটার মোর স্টেলাইজিং পাওয়ার থাকে, কারণ এখানে এরা বেশি হিট গিভ আপ করতে পারে বা ছাড়তে পারে, যেটাকে আমরা লেটেন্ট হিট আকারে চিনি, অর্থাৎ লেটেন্ট হিট প্রডিউস করতে এরা সক্ষম। ঠিক আছে, এই জিনিসটা তো অটোক্লেভ তো এইভাবেই কাজ করে। তুমি কখন বুঝবা যে অটোক্লেভ দ্বারা তুমি মানে ফুলভাবে একটা জিনিসকে স্টেলাইজ করতে পারছো? এটা বোঝার জন্য কিছু ইন্ডিকেশন বা আমরা বলতে পারি কিছু কন্ট্রোল আছে। কন্ট্রোল বলতে বোঝাইছে যে ধরো তুমি কি করলা, তুমি হচ্ছে অটোক্লেভ মেশিনের মধ্যে তুমি যেটাকে অটোক্লেভ করতে চাইলে সেটার সাথে তুমি কি করলা, জিওব্যাসিলাস স্টেরোথার্মোফিলাস এই অর্গানিজমটা বা এই ব্যাকটেরিয়াটাকে দিলা। মানে এটাকে দিলা না, এটার স্পোরকে দিলা। তো এটার স্পোর আর্টিফিশিয়ালি পাওয়া যায়। তো এই স্পোর কি হয়, দেখা যায় যে 121°C তাপমাত্রায় 10-12 মিনিট যখন তুমি রাখবে এরা কিল হয়ে যায়। সো তুমি এটা যদি বোঝো যে কিল হয়ে গেছে এই স্পোরগুলো তুমি দিয়া, তাহলে তুমি এটাও বুঝবা যে ওটার মধ্যে যদি তুমি কোনো ম্যাটেরিয়াল দিয়ে থাকো সেটাও কিল হয়ে, সেটার থেকেও সব মাইক্রো অর্গানিজমগুলো কিল হয়েছে। ঠিক আছে, সো এটাই যে এটা তাহলে আমি বুঝতে পারবো যে ভিতরে প্রপার হিট প্রোডাকশন হয়েছিল, যেহেতু এটা কিল হয়েছে। তো আমি এটাও বুঝবো যে আচ্ছা, তার মানে আমি যতটুকু হিট চাইছি, আমি 121° চাইছি, তো 121° আমি হিট এখানে প্রোভাইড করতে পারছি, কারণ না হলে তো এই স্পোর্টটা কিল হইতো না। এভাবে আমি শিওর হইতে পারি। তারপরে কিছু কেমিক্যাল ইন্ডিকেটর আছে, যেমন ধরো 120°C তাপমাত্রায় সালফার পেলেট এগুলো গলে যায়। ঠিক আছে, আবার ব্রাউনি টিউবে রেড সলিউশন দিলে সেটা পরবর্তীতে দেখা যায় যে হচ্ছে গ্রিন হয়ে যায় যদি অ্যাডুকুয়েট টেম্পারেচার যেমন 121°C সেখানে ক্রিয়েট হয়। তো এগুলা, হ্যাঁ, এরকম বেশ কিছু ইন্ডিকেটর আছে যেগুলো দিয়ে তুমি বুঝতে পারবা যে আচ্ছা ঠিক আছে, আমি এই যে একটা অটোক্লেভ মেশিন, এটার মধ্যে আমি ধরলাম সাপোজলি আমি একটা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট দিলাম, পাশাপাশি আমি এখানে এই যে ইন্ডিকেটর সাবস্টেন্সগুলো আছে এগুলো আমি দিলাম, এগুলোর যে কোনো একটা। ফলে এটা যেহেতু মানে এই ইন্ডিকেটর সাবস্টেন্সটা যেহেতু মরছে বা এটা যেহেতু কালার চেঞ্জ করছে এই টিউবটা, তার মানে এটাও প্রপারলি স্টেলাইজ হয়েছে। সো এইভাবে আমরা বুঝতে পারি। তো রেড হিটের ইউজ আগেই বলে আসছি, যে ইনোকুলেটিং ওয়্যার বা দেখা যায় যে ফোরসেপসের যে টিপ পয়েন্টগুলো থাকে বা টিপ থাকে নিডেলের, এগুলাকে রেড হিট দিয়ে হচ্ছে গিয়ে কী করতে পারি আমরা, রেড হিট দিয়ে আমরা এগুলাকে স্টেলাইজ করতে পারি। ফ্লেমিংয়ের মাধ্যমে সাধারণত গ্লাস স্লাইড, কাভার স্লিপ যেগুলো থাকে এগুলাকে স্টেলাইজ করা যায়। ইনসিনারেশনের মাধ্যমে মনে রাখবা যে সকল জিনিস একেবারে কমপ্লিটলি ডিস্ট্রাক্ট করে ফেলবো আমরা সেইগুলা, হ্যাঁ, যেমন ধরো ড্রেসিংস বা সয়েলড লিনেন নামে একটা টার্ম আছে। সয়েলড লিনেন মানে ধরো তোমার অ্যাপ্রন ব্লাডে, যে ইনফেক্টেড পার্সন তার ব্লাডে তোমার অ্যাপ্রনে ভরছে, অথবা তার স্টুল বা ফিসিস এগুলো পেশেন্টের জামায় ভরছে, ওইগুলোকে আমি আবার ইউজ করবো? আনসার হচ্ছে না, ওইগুলো একেবারে ডাইরেক্ট ইনসিনেশন করে পুরাই ফেলবো এবং এগুলো একবার আর ইউজ করবো না। এগুলো ডিসপোজেবল যেগুলো, হ্যাঁ, যেমন ধর নিডলস বা ওয়েস্ট, এগুলো পুরাই ফেলবো, একেবারে আগুনে পুরাই ফেলবো। ফলে মাইক্রোঅর্গানিজমগুলো মরে যাবে, এই জিনিসগুলো আর ইউজ করা যাবে না। হট এয়ার ওভেন আমি বলছিলাম যেখানে চেম্বার থাকে, এখানে ভিতরে একটা ফ্যান থাকে, যেই ফ্যানের মাধ্যমে আসলে এখানে থার্মোস্টেট থাকে একটা, যেটার মাধ্যমে আমরা হচ্ছে সেট করে দিই যে কত টেম্পারেচার, সাধারণত 160°C তাপমাত্রা 1 ঘন্টা ধরে দিতে হয় এবং এখানে মিলি ড্রাই হিটের মাধ্যমে কাজ করা হয়। এটার থেকে কেন এই অটোক্লেভ বেটার, কারণ এখানে ড্রাই হিট আর অটোক্লেভে কিন্তু ময়েস্ট হিট ইউজ করা হয়। আচ্ছা, এবং এখানেও এটাও একটা অ্যাবসোলিউট স্টেরিলাইজেশন প্রক্রিয়া, এখানেও কিন্তু স্পোর মারা যাবে। ঠিক আছে, আচ্ছা, এবং টেম্পারেচারটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। মনে রাখবে গ্লাস ওয়্যার বা পেট্রি ডিশেস যেগুলো আছে, তারপরে গ্লাস সিরিঞ্জ বা ফ্লাস্ক, পিপেট যেগুলো গ্লাসের তৈরি। তার পাশাপাশি আমি বলছিলাম না যে হচ্ছে ব্লান্ট যে সার্জিক্যাল ওয়েপনগুলো আছে সেগুলো অটোক্লেভের মাধ্যমে, তাহলে শার্প কাটিং যে সকল ইনস্ট্রুমেন্ট আছে যেমন সিজার, স্কালপেলস, ফোরসেপস, এগুলো কিন্তু আমরা হট এয়ার ওভেনের মাধ্যমে এগুলাকে কিন্তু পরিষ্কার করতে পারি বা স্টেলাইজ করতে পারি। তা বাদে বলছিলাম না, অয়েলি বা ফ্যাট, গ্রিজি বা পাউডার টাইপের যে সকল জিনিস আছে এগুলোকে কিন্তু আমরা হট এয়ার ওভেনে ক্লিন করতে পারি। সো এই জিনিসটি একটু জানতে হবে। এটার অ্যাডভান্টেজ হচ্ছে এটা অ্যাবসোলিউট স্টেলাইজেশন প্রসেস অবশ্যই, এবং অয়েল, ফ্যাট, গ্রিজ, পাউডার যেগুলো আমরা আসলে অটোক্লেভ দিয়ে করতে পারি না সেটা এটা দিয়ে করতে পারবো। শার্প কাটিং যে ইনস্ট্রুমেন্টগুলো আছে যেগুলো অটোক্লেভ দিয়ে করতে পারি না এটা দিয়ে করতে পারবো। তবে এখানে বেশি টেম্পারেচার লাগে, 160 টেম্পারেচার কিন্তু লাগবে, এটা টাইম বেশি লাগে। এখানে প্লাস্টিক, রাবার ম্যাটেরিয়াল এগুলো স্টেলাইজ করা যাবে না, ফাইবার স্টেলাইজ করা যাবে না, কালচার মিডিয়া এখানে স্টেলাইজ করা যাবে না। ঠিক আছে, এবং এখানেও কিছু কন্ট্রোল প্রসেস আছে যেটার মাধ্যমে বুঝতে পারি, যেমন ব্যাসিলাস সাবটিলিস, এটার একটা সাব স্পিসিস হচ্ছে নাইজার। তো এটার যে স্পোর এই স্পোরগুলো আমি কী করবো, আর্টিফিশিয়ালি পাবো এবং এই যে আমি ধরো এই যে হচ্ছে
এটার মধ্যে এই যে বিভিন্ন তাক থাকে, তাক করা থাকে, চেম্বার থাকে। তো আমি এখানে ধরো আমার যে ইনস্ট্রুমেন্টটা আমি ধরলাম সাপোজলি একটা শার্প কাটিং ওয়েপন আমি এখানে দিলাম, পাশাপাশি এখানে আমি এই ব্যাকটেরিয়ার স্পোরও দিয়ে রাখলাম একটা প্যাকেটে। তো এই স্পোরটা যদি কিল হয়, এই স্পোরটাও সাধারণত 160°C তাপমাত্রায় 30 মিনিট 30 মিনিট না 1 ঘন্টা রাখলে এই স্পোরটাও কিল হয়। সো ফলে যেটা হয় যে এটা এই স্পোর যদি কিল হয় তাহলে আমি বুঝি এটাও একেবারে সব মাইক্রোঅর্গানিজম থেকে মুক্তি পাইছে। সো এটাকে বলি কন্ট্রোল। কেমিক্যালের মধ্যে ব্রাউনিশ টিউব, এখানেও দেখা যায় যে গ্রিন কালার কিন্তু মানে হয়ে যায়, মানে গ্রিন কালার প্রোডাকশন হয় 160°তে সাধারণত 1 ঘন্টা ধরে বা 1 ঘন্টা ধরে যদি আমি হিট করি, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা গেল। এরপর অটোক্লেভ আর এটার মধ্যে পার্থক্য কি? এটা ময়েস্ট, এটা ড্রাই হিট প্রোভাইড করে। এটা এখানে প্রেশার লাগে। অটোক্লেভে মনে রাখবা 15 পাউন্ডের মতো প্রেশার লাগে, বাট এখানে কোনো প্রেশার লাগে না। এখানে পেনিট্রেটিং পাওয়ার বেশি, এখানে পেনিট্রেটিং পাওয়ার লেস, এবং এখানে টাইম হচ্ছে লেস লাগে, এখানে একটু বেশি টাইম লাগবে। এবং এটাতে লেটেন্ট হিট রিলিজ হয়, এটাতে হয় না। এটা ফাইবার যেগুলো এটা হচ্ছে এখানে স্টেলাইজ করা যায়, বাট এখানে স্টেলাইজ করা যায় না। তারপরে অর্ডিনারি মিডিয়া, এটা এখানে স্টেলাইজ করা যায়, এখানে যায় না। সো এই ডিফারেন্সগুলো আমাদের একটু পড়তে হবে। যেমন হচ্ছে আমরা অটোক্লেভের মাধ্যমে ন্যাচারাল সিনথেটিক যে সকল ফাইবার আছে, গজ, অ্যাপ্রন, ওটিডারেস মাস্ক, এগুলো স্টেলাইজ করতে পারবো। ব্লান্ট সার্জিক্যাল ওয়েপন এখানে স্টেলাইজ করতে পারবো। আগার কন্টেনিং মিডিয়া এখানে করতে পারবো। এখানে কী করতে পারবো সেগুলো এখানে বলে দিতে হবে। ওকে, দ্যাটস ফাইন। এখানে আমরা প্রেশার ইউজ করি LB পার স্কোয়ার ইঞ্চি 15, হ্যাঁ, 121°C তাপমাত্রা যদি আমরা প্রোভাইড করি, এবং 15 মিনিট ধরে আমরা হচ্ছে এটা করি, এই প্রেশার আর এই টেম্পারেচারটা দিয়ে রাখি। বাট যদি ধরো আমরা 126 দিই টেম্পারেচার, তাহলে আমার প্রেশার দিতে হবে 20 আর হোল্ডিং টাইম দিতে হবে 10, মানে 10 মিনিট ধরে আমি এটা করবো। সো এইভাবে আমাদের একটু মনে রাখতে হবে। আর এটার ক্ষেত্রে হচ্ছে 160 যদি দিই তাহলে 120 মিনিট রাখতে হবে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস ভুল বলছি, সেটা হচ্ছে যে দেখো আমি বারবার বলছি যে আমাদের যে হট এয়ার ওভেন, এটাতে আমি 160°C তাপমাত্রা 1 ঘন্টা ধরে দিব, বাট এটা ভুল। আমার 160°C তাপমাত্রা 2 ঘন্টা ধরে দিতে হবে, খুবই ইম্পর্টেন্ট। বাট আমি যদি 170 দিই তাহলে কিন্তু আমার 1 ঘন্টা দিতে হবে, ব্যাপারটা এরকম। আর যদি 180 দিই তাহলে 30 মিনিট দিতে হবে। সো এইখানে আমি 2 ঘন্টা হবে, আমি 1 ঘন্টা বলে আসতেছি বারবার, ঠিক আছে। এখন আসো যে এখন মেনলি এই যে আমরা বলছিলাম না যে ধরো হট এয়ার ওভেন বা বলো আমাদের যে হট এয়ার ওভেন বাদে আমাদের কি আছে, আমাদের যে অটোক্লেভ, এগুলোর ক্ষেত্রে এই যে আমরা বিভিন্ন ইন্ডিকেটর ইউজ করি, এগুলোর কথা আমি অলরেডি বলে আসছি। যেমন সাবটিলিস, এটা হচ্ছে আমরা ড্রাই হিটের ক্ষেত্রে মেইনলি হট এয়ার ওভেনের ক্ষেত্রে ইউজ করতে পারি। তারপর জিওব্যাসিলাস এস্টিওথার্মোফিলাস, এটা আমরা হচ্ছে অটোক্লেভের ক্ষেত্রে ইউজ করি, ময়েস্ট হিটের ক্ষেত্রে স্পেশালি। আর কালার চেঞ্জ ইন্ডিকেটর হিসেবে ব্রাউনিস যে টিউব থাকে ওইটার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তারপরে ইউভি রের মাধ্যমে আমরা স্টেলাইজেশন করতে পারি। এরা ডিন্যাচুরেশন অফ প্রোটিন করে, ডিএনএ ড্যামেজ করে, তারপরে ডিএনএ রেপ্লিকেশন, তারপরে ডিএনএ রেপ্লিকেশনকে ইনহিবিশন করে। সো এরকম বিভিন্ন ওয়েতে এরা কিল করতে পারে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এবং মেইনলি আমরা এয়ারবর্ন যে সকল ইনফেকশন আছে এটা কন্ট্রোল করতে আমরা এটা ইউজ করি হসপিটাল ওয়ার্ডে বা অপারেটিং রুমে, এই সকল জায়গায়, হ্যাঁ। এবং এরা ভেজিটেটিভ যে ফর্ম থাকে এগুলাকে কিল করে, এরা কিন্তু স্পোরকে কিল করতে পারে না, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি দেখা যায় যে এরা কিন্তু গ্লাস, তারপরে ডার্ট ফিল্ম, ওয়াটার, আদার সাবস্টেন্সকে প্রপারলি পেনিট্রেট করতে পারে না। এই জন্য এটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজই আছে। আর এটা মেইনলি স্পোরকে কিল করতে পারে না, এটা কিন্তু এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আমরা বলতে পারি। এবং পাশাপাশি যে প্রলংড এক্সপোজার যদি হয় ইউভি রে, তাহলে সেক্ষেত্রে স্কিনের ক্ষতি করতে পারে, চোখের ক্ষতি করতে পারে। গামা রেডিয়েশন এটার ইউজ আমরা মেইনলি যে ডিসপোজেবল যে প্লাস্টিক সিরিঞ্জ আছে বা নিডলস আছে সেক্ষেত্রে করে থাকি। তার পাশাপাশি ক্যাটগাট, হ্যাঁ, এটা এক ধরনের মানে আমরা সেলাই করার জন্য এই ক্যাটগাট ইউজ করি, হ্যাঁ। তারপর নাইলন সুচার, মানে এক ধরনের সুচার এগুলো। তারপর ডিসপোজেবল সার্জিক্যাল অ্যান্ড মেডিকেল সাপ্লাইজ এর ক্ষেত্রে, তারপরে ইনফিউশন এবং ট্রান্সফিউশন ইকুইপমেন্টস স্টেরাইল করতে, আর্টিফিশিয়াল গ্রাফটস বা আদার বায়োলজিক্যাল ম্যাটেরিয়ালস স্টেরাইল করতে, তারপরে সার্জিক্যাল গ্লোভস, ক্যাথেটার, ইন্টারভেনাস। সো আলটিমেটলি দেখো আমাদের গামারে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ ইউজ করা হচ্ছে, এবং এটার এই যে মানে গামা রেডিয়েশন ইউজ করে আমরা এগুলো করতেছি। এবং এটা অ্যাডভান্টেজ হচ্ছে অনেক র্যাপিডলি কাজ করে, হাই পেনিট্রেটিং পাওয়ার থাকে, টেম্পারেচার মানে অনেক বেশি লাগে না, মানে টেম্পারেচার এরা অনেক বেশি রেজ করে না, ব্যাপারটা এরকম আর কি। এবং এক্সট্রা আসলে একটা আয়োনাইজিং রেডিয়েশন, বাট এটা ইউজুয়ালি আমরা স্টেলাইজার হিসেবে ইউজ করি না। ফিল্ট্রেশনের মধ্যে অনেকগুলো ফিল্ট্রেশন প্রসেস আছে, এই নামগুলো কয়েকটা মনে রাখলে হচ্ছে বার্ক ফিল্টার, চেম্বারল্যান্ড ফিল্টার, অ্যাসবেস্টোস ফিল্টার, এই কয়েকটা মেমব্রেন ফিল্টার্স। এটা মেমব্রেন ফিল্টার্স মোস্ট কমনলি ইউজ করা হয়। এগুলো ফিল্ট্রেশন প্রসেস যার মাধ্যমে আমি আসলে ক্লিন করতেছি, যেমন সলিউশন অফ ইন্টারভেনাস ইউজ, তারপরে পিউরিফিকেশন অফ ড্রিঙ্কিং ওয়াটার, প্রিপারেশন অফ টক্সিন, অ্যান্টিসেরা, এগুলোতে ইউজ করা যাইতে পারে। দ্যাটস ইট, অত ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, ওকে, দ্যাটস ফাইন। এরপরে আসা যাক যে কেমিক্যাল যে স্টেলাইজিং ম্যাটেরিয়ালস আছে
তো সেগুলাকে আমরা যখন একটু মানে কেমিক্যাল স্টেরিলাইজিং ম্যাটেরিয়ালসকে একটু ক্লাসিফাই করব, তাহলে সারফেস অ্যাক্টিং এজেন্ট হিসেবে স্যাভলন ডিটারজেন্ট এগুলো আছে। ফিনোলিক কম্পাউন্ডসের মধ্যে ফেনল, ক্রিসল, ক্লোরোহেক্সিডিন, হিবিটানো এটাকে বলা হয়। তারপরে ক্লোরোজাইনল, যেটার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসকে আমরা ডেটল বলে থাকি, এটা আছে। তারপরে অ্যালকোহলের মধ্যে 70% ইথানল আছে, প্রোপানল আছে। আর ডিনেচার প্রোটিন করে এরকম আছে অ্যাসিড অ্যালকালিস। তারপর অর্গানিক অ্যাসিডের মধ্যে বেনজোইক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড এগুলো আছে। আর প্রোটিন আর নিউক্লিক অ্যাসিডকে মডিফাই করে এমন আছে হচ্ছে হেভি মেটালস, যেমন হচ্ছে মার্কারি, তারপরে সিলভার কম্পাউন্ডস, তারপরে অক্সিডাইজিং এজেন্টের মধ্যে হ্যালোজেন, হাইড্রোজেন পারঅক্সাইড, তারপরে ডাইস বা রঙের মধ্যে যেমন বিলিয়ান গ্রিন, মেলাচাইট গ্রিন, ক্রিস্টাল ভায়োলেট, তারপরে অ্যাক্রিডিনস। এই ডাইগুলো বা এই রঙগুলোও কিন্তু কেমিক্যালস হিসেবে কাজ করতে পারে। অ্যালকাইলেটিং এজেন্টের মধ্যে ফর্মালডিহাইড, গ্লুটারডিহাইড, ইথাইলিন অক্সাইড, যেটাকে আমরা ইও নামেও চিনি। আচ্ছা, তো এই যে কেমিক্যাল এজেন্টগুলোর নাম বললাম, এই মূলগুলোর মধ্যে আমরা এভাবে মনে রাখতে পারি বা আমরা যতগুলো নাম মনে রাখতে পারি সেটা কিন্তু অবশ্যই আমাদের জন্য ভালো। আলটিমেটলি আমরা যদিও এগুলোকে ডিসইনফেক্টিং এবং স্টেরিলাইজিং দুই এজেন্ট হিসেবে ইন্টারচেঞ্জেবল ইউজ করতে পারি, বাট বেশিরভাগই এখানে কিন্তু ডিসইনফেক্টিং এজেন্ট, শুধু অনলি অল্প কিছু কিন্তু স্টেরিলাইজিং এজেন্ট হিসেবে এখানে কাজ করে, কারণ স্পোর কিন্তু সবগুলো মারতে পারে না। ক্রিটিক্যাল ডিভাইস বলতে বোঝায় যে সকল মানে নর্মাল স্টেরাইল যে সাইট, এই সকল জায়গায় যখন ইন্টার করতে পারে যে সকল ইনস্ট্রুমেন্টগুলো, যেমন ধরো সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, কার্ডিয়াক, ইউরিনারি ক্যাথেটার, ইমপ্লান্টস, আই, ডেন্টাল ইনস্ট্রুমেন্ট। সেমিক্রিটিক্যাল মানে যেগুলা মিউকোজাল মেমব্রেন বা মানে মিউকোজাল মেমব্রেন বা হচ্ছে মাইনর স্কিন ব্রিচেস, এগুলার কন্ট্যাক্টে এগুলো আসতে পারে। রেসপিরেটরি থেরাপি ইকুইপমেন্ট যেগুলো আছে, তারপরে অ্যানাস্থেসি ইকুইপমেন্ট যেগুলো আছে, তারপরে এন্ডোস্কোপ, ল্যারিঙ্গোস্কোপ, রেকটাল ভ্যাজাইনাল সোয়াল, ইসোফিজিয়াল প্রপস, এগুলোকে আমি বলতেছি হচ্ছে সেমি ক্রিটিক্যাল ডিভাইস, ঠিক আছে। আর নন ক্রিটিক্যাল ডিভাইস মানে যেটা হচ্ছে শুধু ইনটেক্ট স্কিনের কন্ট্যাক্টে আসে, যেমন বিপি কাফ, ইসিজি ইলেকট্রোড এগুলা, ঠিক আছে। আর নন ক্রিটিক্যাল ইনভায়রনমেন্টাল সারফেস যেগুলো আসে সেগুলোর মধ্যে আছে যে এগুলো পেশেন্টের সাথে তেমন একটা কন্ট্যাক্ট হয় না, এগুলো মেনলি মেডিকেল যে ইকুইপমেন্টস বা এক্সামিনেশন টেবিল বা কম্পিউটার্স এগুলোর কথা আমরা বলতে পারি। এখানে মেনলি আমরা লো লেভেল যে ডিসইনফেক্টেন্টস আছে সেগুলো ইউজ করি, ইন্টারমিডিয়েট লেভেল ইউজ করি আমরা হচ্ছে নন ক্রিটিক্যালের ক্ষেত্রে, হাই লেভেল ডিসইনফেক্টেন্ট ইউজ করি আমরা সেমি ক্রিটিক্যালের ক্ষেত্রে, আর ফিজিক্যাল আর কেমিক্যাল স্টেরিলাইজেশন আমরা ইউজ করি হচ্ছে ক্রিটিক্যাল ডিভাইসের ক্ষেত্রে। সো মোটামুটি এতটুকু মনে রাখলেই কিন্তু আমাদের এখানে হচ্ছে, ঠিক আছে। সো আলটিমেটলি দেখো এখানে তাহলে একটা টার্ম আমাদের জানতে হবে যে হাই লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল আর হচ্ছে লো লেভেল। এই ডিসইনফেক্টেন্টসগুলো বলতে কী বোঝায়? হাই লেভেল মানে হচ্ছে মেনলি আমরা ক্রিটিক্যাল আইটেমসের ক্ষেত্রে এটা ইউজ করি। এখানে কী কী কেমিক্যাল আমরা ইউজ করি? গ্লুটারডিহাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, এগুলো আমাদের একটু পড়তে হবে। ইন্টারমিডিয়েট লেভেলে কি ইউজ করি, লো লেভেলে কি ইউজ করি, এই জিনিসগুলো একটু পড়তে হবে। যেমন লো লেভেলের মধ্যে কোয়াটারনারি অ্যামোনিক কম্পাউন্ড যেগুলো সেগুলো মেনলি ইউজ করা হয়, আর ইন্টারমিডিয়েট লেভেলে অ্যালকোহল, তারপর হচ্ছে ফেনোলিক কম্পাউন্ডস ইউজ করা হয়। আচ্ছা, এরপর আসা যাক যে হচ্ছে কেমিক্যাল কী স্টেরিলাইজার্স আছে, এর মধ্যে মেজর যেগুলো, যেমন ধরো ফর্মালডিহাইড, গ্লুটারডিহাইড, ইথাইলিন অক্সাইড বা ইও যেটা, তারপর হচ্ছে এইগুলা হাইড্রোজেন পারঅক্সাইড, এগুলো মেইনলি আমরা কিন্তু কেমিক্যাল স্টেরিলাইজার হিসেবে ইউজ করি। খুব ভালো করে মাথায় রাখতে হবে যে কালচার মিডিয়ার ক্ষেত্রে কোনটা, কালচার মিডিয়ার মধ্যে আবার বিভিন্ন ভ্যারিয়েশন আছে, এর মধ্যে কোনটা, ঠিক আছে। আমি মানে টিন্ডালাইজেশন আর ইন্সপিজেশন দুইটা কাইন্ড অফ সেমই। টিন্ডালাইজেশন হচ্ছে আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ইউজ করি, আর ইসমিজেশন হচ্ছে আমরা এখানে ইন্টারমিডিয়েট হিট করি 3 দিন ধরে, বাট এখানে 100 ডিগ্রির কম তাপমাত্রা ইউজ করি, সাধারণত 82 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, ঠিক আছে। আচ্ছা, ওকে, দ্যাটস ফাইন। তো এটা গেল। এখন কোনটা আমরা কীভাবে মানে স্টেরিলাইজেশন করি, এই জায়গা থেকে স্ক্রিনশট দিয়ে দেখে নাও, বই থেকে এটা পড়ে নিতে হবে, ঠিক আছে, ভালো করে দেখো। আচ্ছা, তারপরে এটাও সেম, সো দেখে নিতে হবে। এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো পরীক্ষা এমসিকিউ আকার আসে বা এগুলো পরীক্ষায় ডাইরেক্টলি ধরে যে বলো কোনটা একটা জিনিসের নাম বলো। আমি বললাম সার্জিক্যাল ব্লেড, আচ্ছা এটা কীভাবে করবো? এটা আমরা করতে পারি সাধারণত আয়োনাইজিং রেডিয়েশনের মাধ্যমে বা গামা রে, যেটা এটা এইভাবে করলে বেটার হয়। তারপরে ইনোকুলেশন লুপ, এটা আমরা রেড হিট দিয়ে আমরা করবো, ঠিক আছে। ধরো ওরাল থার্মোমিটার, এটা কীভাবে করবো? এটা 70% অ্যালকোহল দিয়ে করবো। তারপরে ধরো ট্রান্সফিউশন ইনফিউশন সেট, এটা আয়োনাইজিং রেডিয়েশনের মধ্যে গামা রেডিয়েশন, ওইটা ইউজ করা যেতে পারে। তারপরে এখানে ইউ ইউজ করা যেতে পারে। সো এইভাবে কিন্তু আমাদের বলতে হবে। গজ, অ্যাপ্রন, ওটি, এগুলো আমরা অটোক্লেভিং দিয়ে করবো। বাট ধরো এগুলো আমি ধরলাম সয়েলড হয়ে গেছে, এগুলোর সাথে কন্টামিনেটেড হয়ে গেছে, তখন কিন্তু এগুলোকে আবার আমরা ইনসিনারেশন করে ফেলবো। কারণ এগুলো যদি কন্টামিনেটেড হয়ে যায়, যাতে আমরা আবার যদি ইউজ না করতে পারি, তাহলে কিন্তু এগুলোকে আমরা কী করে ফেলবো? আমরা এগুলোকে ইনসিনারেশন করবো, পোড়াই ফেলবো, সয়েল লিনেন যেগুলোকে আমরা বলি, ঠিক আছে।